অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 30 মার্কের তোমার এই সামনের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে। আর তার নিরিখে আমি আজকে তোমাদের 30 মার্কের একটা প্রশ্ন দেখাবো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এখানে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরবর্তীতে আরও সেট নম্বর 3, সেট নম্বর 4 এরকম টোটাল আমি ওই সেট দেবো তোমাদের আরও 4 পর্যন্ত, অর্থাৎ আজকে 2 নম্বর সেট, আরও দুটো সেট আছে, কিন্তু আজকের সেট হচ্ছে 2। ভৌতবিজ্ঞান আর জীবনবিজ্ঞান দুটোই থাকবে বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা সিলেবাসের প্রথম ইউনিট টেস্টে দেখতে পাচ্ছ ভৌতবিজ্ঞানের দুটো চ্যাপ্টার, 1.1 বল ও চাপ, 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এবং 2 নম্বর হচ্ছে মৌল ও যৌগ, 2.1 পদার্থের প্রকৃতি এবং পদার্থের গঠন। এটাকে ভৌতবিজ্ঞানের মধ্যে এটা হচ্ছে রসায়ন, এবং 3 নম্বর যে চ্যাপ্টার দেহের গঠন, এটা হচ্ছে জীবনবিজ্ঞান। তো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার প্রতিটি বিষয়ে 30 মার্কের অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে একটু বেশি করেও পড়ালেখা মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। আমি তোমাদের টেক্সট বইকে বিশ্লেষণ করে আজকের যে প্রশ্নটি, তার মধ্যে ক বিভাগে ভৌতবিজ্ঞান যেটা পদার্থবিজ্ঞান 10 মার্ক থাকবে, খ বিভাগ ভৌতবিজ্ঞান যেটা রসায়ন বিজ্ঞানে 10 মার্ক থাকবে, এবং গ বিভাগ হচ্ছে জীবনবিজ্ঞান, এটাই 10 মার্ক থাকবে। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নটি যদি একটু দেখি, ভৌতবিজ্ঞান প্লাস জীবনবিজ্ঞানের সাজেশন। সেট নম্বর 1, ঘনত্বের এসআই একক হলো ঘনত্বের এসআই কিলোগ্রাম পার মিটার, চাপের এসআই একক হচ্ছে নিউটন পার বর্গমিটার। যদি বায়ুতে বস্তু ওজন W1, জলে নিমজ্জিত হলে ওর উপর প্লাবতা হলে W2, কোন শর্তে সেটা হবে? শর্ত হচ্ছে ডি, শর্ত নম্বর ডি। স্প্রিং তুলার সাহায্যে যে রাশি পরিমাপ করা হয় সেটা হচ্ছে কি? ওজন। তবে নিজের কোনটি প্লাবতার একক? নিউটন। কোনো বল না থাকলে আমরা হাঁটতে পারতাম না। ঘর্ষণ বল। কোন বল? বল পরিমাপের সূত্রটি হলো ভর ইন্টু ত্বরণ। যখন কোনো বস্তুকে কোনো তরলে ডুবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, একে প্লবতা বলে। প্লবতা বস্তুকে ঠেলে দেয় উপরের দিকে। সঠিক উত্তরটি নির্বাচন করো এখান থেকে। এখানে উত্তরটা হবে বস্তু দুটির মধ্যকার মাধ্যমের উপর নির্ভর করে। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ নির্ভর করে কার উপরে? তাই বলছে দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করা হলো, এদের মধ্যে মহাকর্ষ বলের মান হবে 4 গুণ। তারপরে 2 কেজি ভরের একটি বস্তুকে কিছুটা উপর থেকে ছেড়ে দেওয়া হলে বস্তুটি নিম্নমুখী ত্বরণ হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি ঢিলকে পৃথিবী পৃষ্ঠ থেকে কিছুটা কোণ করে ছেড়ে দিলে সর্বোচ্চ বিন্দুতে ঢিলটির বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। দুটি সমজাতীয় আধানের মধ্যে ক্রিয়া করে বিকর্ষণ। পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের উপর নিউক্লিয়াস দ্বারা প্রযুক্ত হয়। এটা হচ্ছে তড়িৎ আকর্ষণ, এবং তড়িৎ আধান পরিমাপের একক হচ্ছে কুলম্ব। একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবীকে যে বল দিয়ে টানে সেটা হলে 29.4 নিউটন। কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটা আহিত হয়। ঋণাত্মক, ধনাত্মক, প্রসম সবকটি আধান। ধনাত্মক আধান। কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটা আহিত হয়? ঋণাত্মক, ধনাত্মক, প্রসম সবকটি আধানে। ঋণাত্মক আধানে। শূন্যস্থান পূরণ করো। মাটির উঁচু জলে যে পরিমাণ চাপ প্রয়োগ করে তা প্রমাণ বায়ুচাপের সমান 10.3 মিটার। কোন স্থানে তরলের চাপ ওই স্থানে তরলের উপরিতলের উচ্চতা ওই তরলের ভরের উপর নির্ভর করে। স্বাভাবিক অবস্থানে বায়ু যে চাপ দেয় 76 সেন্টিমিটার। জলে ভাসমান অবস্থায় একটি বস্তুর ওজন 12 নিউটন, তাহলে ঊর্ধ্বমুখী পাতন হচ্ছে 12, প্লবতা হচ্ছে 12 নিউটন। শূন্যস্থান পৃথিবী সব বস্তুকেই অভিকর্ষ বল দিয়ে টানায়। তারপরে অভিকর্ষ একটি মহাকর্ষ বল। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, একটি টেবিলের উপর একটি বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার উপর কত ঘর্ষণ বল কাজে লাগবে? এক্ষেত্রে কোনো ঘর্ষণ বল ক্রিয়া করছে না। সর্ষের তেল জলের উপর ভেসে থাকে, তাহলে জল ও সর্ষের তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? জলের ঘনত্ব বেশি। এসআইতে চাপের একক কি? নিউটন পার বর্গমিটার। তল এর চাপ উচ্চতা ছাড়া আর কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে ঘনত্বের উপর নির্ভর করে। বল পরিমাপক সমীকরণটি F সমান ma। সিজিএস পদ্ধতিতে বলের এককে ডাইন বলে, এসআই পদ্ধতিতে বলের এককে নিউটন বলে। ঘর্ষণ বল হলো দুটি তল এর সংস্পর্শে তৈরি হওয়া যে বল গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিরুদ্ধে সৃষ্টি হয় তার নামে হচ্ছে ঘর্ষণ বল। একটি তলের উপর একটি 1 কেজি ভরের বস্তুর স্থির অবস্থায় রয়েছে, বস্তুটির ঘর্ষণ বলের পরিমাণ 9.8 নিউটন। পাত্রের তলদেশে জলের চাপ বেশি হয় কেন? পাত্রের তলদেশে জলের গভীরতা সবচেয়ে বেশি। তরলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ গভীরতা যত বাড়বে তরলের চাপ তত বাড়বে। তাই পাত্রের তলদেশে
জলের চাপ সবচেয়ে বেশি হয়। তরলের চাপ কী বিষয়ের উপর নির্ভর করে? 3টি বিষয়ের উপর নির্ভর করে: তরলের গভীরতা, তরলের ঘনত্ব এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণ। 76 সেন্টিমিটার পাউচ যে পরিমাণ চাপ দেয় সেই পরিমাণ চাপ কত উঁচু জল সৃষ্টি করতে পারে? 10.3 মিটার। হ্যাঁ, পারদের তুলনায় জলের ঘনত্ব অনেক কম বলে এমন হয়। প্লবতা কোন বিষয়ের উপর নির্ভর করে? 3টি বিষয়ের উপর নির্ভর করে: বস্তুর আয়তন, তরলের ঘনত্ব এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণ। আয়তন ইন্টু ঘনত্ব সমান ভর। ওজনের সিজিএস পদ্ধতির একক হচ্ছে ডাইন। কে সর্বপ্রথম প্রমাণ করেন যে হালকা ও ভারী সব বস্তুতে একাত্মতা থেকে ফেললে একই সাথে মাটি স্পর্শ করে? বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। ঘর্ষণজনিত ত্বরিত আধান কাকে বলে? ঘর্ষণের ফলে কোনো বস্তুর সৃষ্টি হওয়া তড়িৎ যে ঘর্ষণ জাত তড়িৎ আধান বলে। ভিন্ন জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। কুলম্বের সূত্র হচ্ছে F = K × Q1 Q2/r²। কখন আমাদের বল প্রয়োগ করতে হয়? কোনো স্থির বস্তুকে গতিশীল করতে, কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে এবং গতিকে দ্রুত ও মন্থর করতে আমাদের বল প্রয়োগ। 1 নিউটন বল কাকে বলে? একটি কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি 1 মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে। কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। স্প্রিং তুলা তৈরি করা হয়েছে, এর প্রসারণকে কাজে লাগিয়ে বল মাপার যন্ত্র স্প্রিং তুলা তৈরি করা হয়েছে। ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। ঘনত্বের এসআই একক কিলোগ্রাম/ঘনমিটার। তারপরে গ্যালন কিসের একক? তরল পদার্থের আয়তন মাপার একক। কোনো বলের প্রভাবে বৃষ্টি আকাশ থেকে পৃথিবীর দিকে নেমে অভিকর্ষ বলের প্রভাবে মহাকর্ষ টানকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি? স্প্রিং তুলা যন্ত্র। কোনো যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন বা ভার মাপা হয়? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। অভিকর্ষ বা মহাকর্ষ বল কি আলাদা? না, অভিকর্ষ মহাকর্ষ বল আলাদা নয়। এরপরে 2 বা ততোধিক প্রশ্ন। স্থির অবস্থান থেকে বাধাহীন পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র 3টি লেখো। একই উচ্চতায় অস্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু সমান দ্রুততায় নিচে নামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়ে। সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বাড়ে। আর্কিমিডিসের নীতি। কোনো বস্তু কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তু কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুর উপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের সমান। প্লবতার সংজ্ঞা দাও। স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস দ্বারা বস্তুটির উপর লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় তাকে প্লবতা বলে। তারপরে তোমার কি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি এর মান কত? 0 ডিগ্রি উষ্ণতা 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে সঠিক 76 সেন্টিমিটার দীর্ঘ পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডল চাপ বলে। প্রমাণ বায়ুমণ্ডল চাপ হচ্ছে 76 সেন্টিমিটার দীর্ঘ পারদস্তম্ভ চাপ। পারদস্তম্ভের উচ্চতা, পারদের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ মানগুলি বসাইলে দেখা যাচ্ছে 1.013 × 10⁶ ডাইন/সেন্টিমিটার²। দুটি তরলের ঘনত্ব অনুপাত 1:2। এক বস্তুর তরলের স্তম্ভযুক্ত একই রকমের পাত্র তাদের রাখা হলো। কোন ক্ষেত্রে পাত্রের তলদেশ চাপ বেশি এবং কেন? দ্বিতীয় তরলের ক্ষেত্রে পাত্রের তলদেশ চাপ বেশি হবে, কারণ আমরা জানি পাত্রের তলদেশে তরলের চাপ ও ঘনত্বর উপর নির্ভর করে। তরলের ঘনত্ব যত বেশি হয় তরলের চাপও তত বেশি হয়। দ্বিতীয় তরলের ঘনত্ব বেশি হয় কারণে পাত্রের তলদেশে চাপও বেশি হবে। বস্তুর ভাসমান ও নিমজ্জন শর্তগুলি। বস্তু ওজন যদি প্লাবতার মানের চেয়ে বেশি হয় তবে বস্তু ডুবে যায়। বস্তু ওজন যদি প্লাবতার মানের সমান হয় তবে বস্তু তরলের মধ্যে নিমজ্জিত থাকে, যে কোনো স্থানে স্থির হয়ে ভেসে থাকবে। যদি বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত সময়তন তরলের ওজন অপেক্ষা কম হয় তবে বস্তু তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। একটি ছোট প্রেক টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ প্রেকের চাইতে অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভেসে থাকে কেন? ছোট প্রেকের আয়তন অনেক কম, যার ফলে প্রেক দ্বারা অপসারিত তরলের ওজন কম হয়। এক্ষেত্রে প্রেকের ওজন বেশি হয় এবং জলের প্লবতার মান কম হয়, ফলে প্রেক জলে ডুবে যায়। কিন্তু স্টিলের বাটির আয়তন বেশি হয়, বাটির দ্বারা অপসারিত জলের ওজন অনেক বেশি হয়। এক্ষেত্রে স্টিলের বাটির ওজনের চেয়ে জলের প্লবতার মান বেশি, ফলে স্টিলের বাটি জলে ভেসে থাকে। চাপ ও ঘাত বলতে কি বোঝায়? উভয়ের মধ্যে সম্পর্ক। চাপ একক ক্ষেত্রের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। ঘাত কোনো তরলের উপর মোট ক্রিয়াশীল বলকে ঘাত বলে। ঘাত এবং চাপের সম্পর্ক হলো ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। ঘর্ষণ বল কীভাবে পরিমাপ করা যায়? কোনো বস্তুর উপর মেঝে কী পরিমাণ ঘর্ষণ বল প্রয়োগ করছে তা পরিমাপ করতে হলে বস্তুটিকে একটি স্প্রিং তুলার সাথে আটকে তার উপর বল প্রয়োগ করতে হবে। বস্তুটি গতিশীল করার ঠিক আগের মুহূর্তে সেটির উপর যে টান স্প্রিং তুলাতে ধরা পড়ে সেটাই তার উপর প্রযুক্ত টান। ঘর্ষণ টান। ঘর্ষণ বল কত প্রকার? ঘর্ষণ বল 2 প্রকার: স্থির অবস্থার অবরণ ঘর্ষণ বল এবং গতিশীল অবস্থার ঘর্ষণ বল। স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? টানা যে কোনো ধরনের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও যখন কোনো বস্তু একটি তরলের উপর স্থির হয়ে থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তাকে স্থির অবস্থার ঘর্ষণ। প্রগতিশীল অবস্থার ঘর্ষণ: কোনো বস্তু কোনো অমসৃণ মেঝের উপর দিয়ে গতিশীল সময় বস্তুর গতির বিরুদ্ধে মেঝে যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে গতিশীল অবস্থার ঘর্ষণ। গতিশীল ঘর্ষণ বল এবং স্থির ঘর্ষণ বলের মধ্যে কোনটির মান
বিষয়ে ভালো করে তোমরা দেখে নেবে। ঘর্ষণ রিলেটেড যত প্রশ্ন আছে আমরা চলে যাই। সমায়তন জলকে ক্রমান্বয়ে দুটি পাত্রে ঢালা হলো, প্রথম গামলাতে, দ্বিতীয় গামলাতে, তৃতীয় একটি সরু নল, কোন ক্ষেত্রে চাপ বেশি হবে? এক্ষেত্রে নিউটনের গতির 3টা সূত্র। প্রথম সূত্র, বাইরে থেকে প্রযুক্ত বল না স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তুর সমবেগে সরলরেখা অবস্থান করবে। এরপরে দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর ভর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে কর্তৃত্ব প্রত্যেক ক্রিয়া একটি সমান ও বিপরীত দিকে, সেগুলো কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। ঘর্ষণ বল কাকে বলে আমরা এটা দেখিয়েছি। নদীর জলে চেয়ে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হয় কেন? নদীর জলে লবণের ভাগ কম, সমুদ্রের জলে লবণের ভাগ বেশি। সমুদ্রের জলে লবণের ভাগ বেশি হয়, তার ঘনত্ব বেশি হয়। সমুদ্রের জলে ঘনত্ব বেশি বলে কোনো বস্তুর উপর ওই জলের ঊর্ধ্বমুখী প্লবতা, যেটা নদীর জলের তুলনায় অনেক বেশি, তাই সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ হয়। একটি বেলুনকে খালি অবস্থায় ওজন করা হলো, এতে ভালো করে দেখে নেবে বস্তুর ভারী মসৃণ মেঝের উপর দিয়ে। এরপরে আমরা কুলম্বের সূত্র, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বিন্দু আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এখানে Q1 এবং Q2 বিন্দু আধান দুটির আধানের পরিমাণ, আর হলো আধান দুটির মধ্যকার দূরত্ব। অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলো লেখো, এটা দেখে নাও। 3টা সূত্র আছে। আর মহাকর্ষ বল, বিজ্ঞানী আইজাক নিউটন মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্ক প্রকাশ করেছিলেন নিচে। গাণিতিক সম্পর্কটি F সমান G ইন্টু M1 M2 বাই D স্কোয়ার। এখানে G হচ্ছে মহাকর্ষ বল এবং F1 M2 বস্তুকণার ভার এবং D বস্তুকণা দুটির মধ্যকার দূরত্ব। এরপরে এখানে কিছু প্রয়োজনীয় অঙ্ক আছে। F সমান M এর সূত্র ধরে একটা অঙ্ক এবং তরলের ঘনত্ব, তরলের ভর বাই তরলের আয়তন। প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে এখানে আর একটা অঙ্ক আছে, একটি বস্তুর ভর 3 কেজি, বস্তুর ওজন F সমান mg। তারপরে একটি কঠিন জলের, এই অঙ্কগুলি আমরা স্পিডে যাচ্ছি কারণ আমাদের পরের স্টেপ যেটা, অর্থাৎ এতক্ষণে আমরা কি ভৌতবিজ্ঞান পদার্থবিজ্ঞান দেখলাম, এখন রসায়ন বিজ্ঞান দেখব। হ্যাঁ, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন গ্যাসটি তরল বর্ণ দ্বারা শনাক্ত করা যায়? নাইট্রোজেন ডাইঅক্সাইড। পচা মাছের মতো গন্ধ বিশিষ্ট গ্যাসটি হলো কি? ফসফিন। তারপরে কোনটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না? তামা। সবচেয়ে নমনীয় ধাতুটি হলো কি? সোনা। তাপের সুপরিবাহী অধাতব পদার্থটি হলো হিরে। তড়িৎ পরিবাহী নয়, তড়িৎ পরিবাহী নয় কাঠ কয়লা। তারপরে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? কোবাল্ট। যে মৌলটি মানবদেহে অতিরিক্ত উপস্থিতির জন্য কিডনি বিকল হতে পারে সেটা হচ্ছে কি? ক্যাডমিয়াম। মানবদেহে যে মৌলটি অতিরিক্ত উপস্থিতির দরুন পার্কিনসন নামক মারাত্মক মস্তিষ্ক ঘটিত রোগের সৃষ্টি হয় সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। স্কিন অ্যালার্জি সৃষ্টি হয় যে মৌলটির মানবদেহ অতিরিক্ত উপস্থিতির জন্য সেটি হলো কি? নিকেল। হ্যাঁ, প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? চিনি, মোম, সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। প্রদত্ত কোনটি সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী? হিরে। একটি চামচে কিছুটা সাদা গুঁড়োর অর্থ নিয়ে গরম করা হলে পদার্থটি কালো হয়ে যায়? চিনি হতে পারে। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্য জলে কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ঋণাত্মক আধানে আহিত হয়? ফেরাস ক্লোরাইডের সংকেত হচ্ছে ApCl2। হাইড্রোজেনের বিভিন্ন রূপ আছে, এটা হচ্ছে আইসোটোপ। অর্থাৎ আইসোটোপ কখন হবে? 3টা। দেখো এইখানে প্রতিটা 1 আছে, এই কারণে তারা আইসোটোপ। এরপরে ঠিক ভুল, তরলের নিজস্ব আকৃতি আয়তন আছে? ভুল। আয়নিক যৌগের ক্লাসে মূলত বিপরীত আধানযুক্ত আয়নের মধ্যে ঠিক তড়িৎ আকর্ষণ ঠিক। অ্যামোনিয়া একটি অণুতে 3টি সমযোজী বন্ধন আছে ঠিক। পরমাণু আধানবিহীন কণা হলো নিউট্রন ঠিক। এরপর শূন্যস্থান পূরণ। একটু অধাতু যারা তাপ ও তড়িতের সুপরিবাহিতা হলো গ্রাফাইট। তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী এমন একটা অধাতু হলো হিরে। লঘু সালফিউরিক অ্যাসিড লোহার বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। সাধারণ উষ্ণতার ব্রোমিন তরল পারদের স্ফুটাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস। পদার্থ কাকে বলে? যার ভর, আয়তন এবং জাড্য ধর্ম আছে তাকে পদার্থ বলে। কোন প্রক্রিয়ায় কর্পূরকে বালির মিশ্রণ থেকে পৃথক করা? ঊর্ধ্বপতন প্রক্রিয়া। ঊর্ধ্বপতন প্রক্রিয়া পৃথক করা এমন কিছু পদার্থের নাম? কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন, অ্যামোনিয়াম ক্লোরাইড। নিষাদাল পদার্থের ধর্মকা। প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে যার সাহায্যে একটি পদার্থকে অন্য একটি পদার্থ থেকে আলাদা করা যায়। পদার্থের এই গুণ বা বৈশিষ্ট্যগুলোই পদার্থের ধর্ম। পদার্থের ধর্মগুলো কয় ভাগে ভাগ করা হয়? ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। 2 ভাগে। ভৌত ধর্ম কাকে বলে? পদার্থের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা গুণগুলোর সাহায্যে শুধু পদার্থের বাহ্যিক অবস্থার প্রকৃতির পরিচয় পাওয়া যায় কিন্তু অভ্যন্তরীণ অণুর গঠন ও পরিচয় পাওয়া যায় না। পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি করবে না তা ধর্ম দিয়ে বোঝা যায় না। এই ধর্মগুলোকে ভৌত ধর্ম বলে। ভৌত অবস্থা বর্ণ, গন্ধ, স্পর্শ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা। রাসায়নিক ধর্ম কাকে বলে? যে ধর্ম থেকে কোনো পদার্থ অন্য পদার্থের সঙ্গে বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা ক্ষমতা বোঝা যায় তাকেই ওই পদার্থের রাসায়নিক ধর্ম বলে। যেমন সালফারকে বাতাসে ফেলে ঝাঁঝালো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড। ন্যাপথলিন ও কর্পূরের
গুরুত্ব কোন ভৌত ধর্মের সাহায্যে পৃথক করা গন্ধের সাহায্যে পৃথক করা যায়। অ্যামোনিয়ার গন্ধ কেমন? অ্যামোনিয়ার গন্ধ তীব্র ঝাঁঝালো। হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এমন পদার্থের উদাহরণ দাও। নিকেল, কোবাল্ট, লোহা। রাসায়নিক ধর্মের সাহায্যে পদার্থ শনাক্ত করা। নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কেমন হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ বাদামি। চিনির গুঁড়োকে গরম করলে কি ঘটতে পারে? চিনিকে গরম করলে তা আস্তে আস্তে কালো হয়ে যাবে। একটি তরল ধাতুর নাম লেখো। পারো। তাপ ও তড়িৎ সুপূর্বে অধাতু হলো গ্রাফাইট। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম হাইড্রোজেন সালফাইড। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া। জলের অণুতে কী ধরনের রাসায়নিক বন্ধন থাকে? সমযোজী বন্ধন। কেলাস কি? সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট দানাকে ওই পদার্থের কেলাস। মিথেন যৌগটি CH4 কোন ধরনের যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই? আয়নিক যৌগ। ধাতুগুলো কোন কণার সাহায্যে তড়িৎ পরিবহন করে? ইলেকট্রন। একটি তরল ধাতুর উদাহরণ হলো পারদ। তারপরে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটিন সংখ্যাকে ওই পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বলে। পরমাণু ভর সংখ্যা কাকে বলে? পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন বা নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণু ভর সংখ্যা বা ম্যাচ নাম্বার বলে। নিউক্লিয় বল কাকে বলে? পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে। এই শক্তিশালী আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে। নিউক্লিয় বলের জন্য একাধিক প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত হওয়া সত্ত্বেও একসাথে থাকতে পরমাণু ক্রমাঙ্ক কথাটা সংক্ষেপে ক্রমাঙ্ক বলে। আইসোটোপ কাকে বলে? যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পর আইসোটোপ বলে। আইসোটোপের একটা উদাহরণ হাইড্রোজেনের দেখো 1, 2, 3 এভাবে আছে। আইসোবার কাকে বলে? ভিন্ন মৌলের যেসব পরমাণু ভর সংখ্যা অর্থাৎ নিউট্রন ও প্রোটন সংখ্যা সমষ্টি সমান তাদের পরস্পর আইসোবার বলা হয়। যেমন 1H3 এটা আইসোবার, পরস্পরে আইসোটোপ। এরপর 2 নম্বর, পদার্থের কয়টি অবস্থা? কী কী? পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয়। তবে বর্তমান বিজ্ঞানীদের মধ্যে পদার্থের চতুর্থ অবস্থা রয়েছে প্লাজমা অবস্থা। চতুর্থ অবস্থা কী? পদার্থের চতুর্থ অবস্থা হলো প্লাজমা অবস্থা। এই অবস্থায় পদার্থের পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণ বল পরমাণুর মধ্যে কোনো ইলেকট্রনকে ধরে রাখতে পারে না। এই প্রচণ্ড গরম গ্যাসীয় অবস্থায় আলাদা আলাদা হয়ে দৌড়াদৌড়ি করে পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন। বিজ্ঞানীদের অনুমান সূর্যের কেন্দ্রে প্লাজমার উষ্ণতা প্রায় 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। আয়ন দিয়ে তৈরি এমন কিছু পদার্থের নুন, পোড়া চুন, কষ্টিক সোডা, কলি চুন ইত্যাদি। সোডিয়াম ক্লোরাইড সাধারণ অবস্থায় তৈরি সুপরিবাহী নয়, কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ সুপরিবাহী। কারণ সোডিয়াম ক্লোরাইড সাধারণ অবস্থায় তো কঠিন পদার্থ, তাই তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে আয়ন, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। ফলে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। পদার্থের ধর্ম প্রত্যেক ধর্মে এটা বলেছি আমরা। তারপর পদার্থের ভৌত ধর্ম কাকে বলে? পদার্থের রাসায়নিক ধর্ম কাকে বলে? আইসোটোপ, এগুলি বলেছি। আইসোবার, যেমন এখানে আইসোটোপ, আইসোবার বা আইসোটোন বিভিন্ন মূলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান তাদের পরস্পর আইসোটোন বলে। মূলক কাকে বলে? একাধিক পরমাণু জোটবদ্ধ হয় যে আয়ন তৈরি করে তাকে মূলক বলে। যেমন সালফেট মূলক SO4 2-, ফসফেট মূলক PO4 3-। সোডিয়াম ক্লোরাইড জলের সংকেত। সোডিয়াম NaCl এবং জল হচ্ছে H2O। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ডাল্টনের পরমাণুবাদ। 1838 খ্রিস্টাব্দে ডাল্টন তার পরমাণুবাদ প্রকাশ করেন। জন ডাল্টন পরমাণুগুলো নিচে হলো মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। একই মৌলের পরমাণুতে ভর রাসায়নিক ধর্ম একই রকম। ভিন্ন মৌলের পরমাণুগুলো ভর ধর্ম আলাদা। রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। জিঙ্ক সালফেটের সাথে সালফারিকের সাথে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। এরপর লিথিয়াম পরমাণুর যেটা আমরা যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা দেখছি। লিথিয়াম পরমাণুর চিহ্ন হচ্ছে এটা। ইলেকট্রন 3টি, প্রোটন 3টি, নিউট্রন 3টি, পরমাণু ক্রমাঙ্ক 3 এবং ভর সংখ্যা 6। ডাল্টন পরমাণুবাদ বলতে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টি করা যায় না বা আবার ধ্বংসও করা যায় না। একই মৌলের পরমাণু ভর রাসায়নিক ধর্ম সমান। আজ এবং উপসর্গ কি? কিউপাস এবং কিউপিক আয়নের সংকেত লিখো। মূলক কাকে বলে? এই প্রশ্ন সবগুলি ভালো করে পড়বে। সমযোজী যৌগ যে সমস্ত যৌগের অণু একাধিক পরমাণুর ইলেকট্রন জোরকে সমানভাবে ব্যবহার করে গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলে। সমযোজী যৌগের একটি বন্ধন হচ্ছে সমযোজী যৌগ একটি বন্ধন 2টি ইলেকট্রন দ্বারা গঠিত। উপরের তালিকা থেকে যেসব পদার্থের বিশেষ গন্ধ আছে, যেমন অ্যামোনিয়া বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধ, হাইড্রোজেন সালফাইড বর্ণহীন পচা ডিমের মতো, ন্যাপথালিন সাদা, তারপর ব্রোমিন লালচে বিলিসের মতো তীব্র গন্ধ, ক্লোরিন তীব্র ঝাঁঝালো গন্ধ, আয়োডিন বেগুনি। ভৌত রাসায়নিক ধর্ম। সাধারণ অবস্থায় ব্রোমিন গাঢ় লাল রঙের তরল পদার্থ। এরকম কিন্তু প্রশ্ন আসতে হবে। পারদ চকচকে রূপলি ভারী তরল পদার্থ। নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি বর্ণের গ্যাস। ক্লোরিন সবুজ হবে। ভালো করে এটা পড়ে নিবে। এরপরে আমরা চলে যাচ্ছি সেই নিচে সমযোজী যৌগগুলি। এই যে এটার এই সংকেতগুলি এভাবে আসবে, এটাও ভালো করে একবার দেখে নাও, তারপরে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমরা চলে যাচ্ছি পরে, যেটা জীবন বিজ্ঞান, অর্থাৎ আমাদের জীবন বিজ্ঞান পরের যে টপিক্সটা 10 মার্কের। তারপরে সঠিক উত্তর, যে পদার্থ অণুগুলো মধ্যকার আকর্ষণ বল সর্বাধিক তা হলো কি? কঠিন। নির্দিষ্ট আকার নেই, কোন নির্দিষ্ট আয়তন আছে তরলের। তারপর নিম্নলিখিত যৌগগুলোর মধ্যে কোনটি আয়নিক যৌগ? এটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। অ্যালুমিনিয়াম ধাতু ইলেকট্রন বিসর্জন করে যে ক্যাটায়ন উৎপন্ন করে তা হচ্ছে তোমার কি সোডিয়াম
আয়োডাইড, ঠিক আছে, নাইট্রোজেন আয়োডাইড। তারপরে সেন্ট্রোজম থাকে, সেন্ট্রোজম থাকে কি আবরণী কলায়, প্রোটিন সংশ্লেষ উৎপন্ন হয় কি রাইবোজম। তারপরে ক্রোমোজম দেখা যায় কিসে নিউক্লিওপ্লাজম, যে অঙ্গনটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না সেটা হচ্ছে নিউক্লিয়াস। প্রাণী কোষে দেখা আয়ন হচ্ছে কি কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্টের বর্ণ হলো কি সবুজ। তারপরে প্রাণী কোষ বিভাজন যে অঙ্গাণু অংশগ্রহণ করে তা হলো সেন্ট্রোজম। গোলজি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু দ্বারা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজম উৎপন্ন হয় যেটা দ্বারা নিউক্লিওলাস থেকে। ব্যাকটেরিয়া কোষের শ্বসনে সাহায্য করে কি মেসোজম। হ্যাঁ, পেশি কোষের শ্বাসরঞ্জকের নাম হলো কি মায়োগ্লোবিন। অত্যন্ত ঠান্ডা ও শুকনো পরিবেশে প্রাণীদের দেহে থাকে কি অ্যান্টিফ্রিজ প্রোটিন। রক্তকে দেহের দ্রুততম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন কি হৃৎপিণ্ড। লাইসোজম কোন অঙ্গাণু থেকে উৎপন্ন হয়? লাইসোজম গোলজি বস্তু থেকে উৎপন্ন হয়। কোষের প্রোটিন ফ্যাক্টরি হলো কি রাইবোজম। অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকায় থাকে কি থাকে রাইবোজম থাকে। পেশি সংকোচন ঘটানো কোন কলার কাজ? স্নায়ুকলা। লাইসোজম কয়টি পর্দা দ্বারা বেষ্টিত? একটি পর্দা দ্বারা। প্রাণীকোষের কোন অঙ্গাণুটি প্রধান কাজ? প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজম। সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসগুলো পৃথক করে নিউক্লিয় পর্দা। বাক্যটি একটি বাক্যে উত্তর দাও। ব্যাকটেরিয়া একটি বহুকোষী জীব, সত্য। ব্যাকটেরিয়া একটি এককোষী জীব। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা সত্য। অ্যামিবার দেহে কোষিকা থাকে, সঠিক উত্তর। এবার দেহে ঘনপথ থাকে, মিথ্যা। শ্বেত কণিকার মানুষের রক্তে জীবাণু ছড়ায়, মিথ্যা। সঠিক। কণিকা মানুষের রক্তে জীবাণু ধ্বংস করে। উট পাখি অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক কোষ, সত্য। হ্যাঁ, তারপরে কোষের আকার সাধারণত মাইক্রন দিয়ে মাপা হয়, সত্য। তারপরে কোষের আকারের সঙ্গে জীবদেহের আকারের সম্পর্ক নেই। আত্মরক্ষা হলো জাননের উদ্দেশ্য, সঠিক উত্তর। বংশবিস্তার করা হলো জননের উদ্দেশ্য। পেশিকলা গমনে সাহায্য করে, ঠিক। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যা 50টি, ভুল। কমলালেবুর খোসায় ক্রোমোপ্লাস্টিড থাকে, ঠিক। জীবদেহের গঠন ক্ষুদ্রতম হলো কোষ। রবার্ট হুক কর্কের শ্বেত পরীক্ষা মৃত কোষ লক্ষ্য করেছিলেন। তারপরে 1674 সালে ডাচ বিজ্ঞানী লিউয়েনহুইগ প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করলেন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের কাছের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করে। জীবের আকৃতি যত বড় হয় তার দেহে কোষের সংখ্যা তত বেশি। অ্যামিবার চলাফেরার সাহায্যে ঘনপথ। অ্যামিবার দেহের এটা ঘনপথ। মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে। শ্বেত রক্তকণিকা অ্যামিবার মতো নিজেদের আকার পরিবর্তন করতে পারে। পেশি কোষের দুই প্রান্তে সুচল, মাঝখানটা চওড়া হয়। তারপরে স্নায়ু কোষ, কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। রাইবোজম হলো প্রোটিন। লাইসোজম হলো আত্মঘাতী। পিতামাতা থেকে সন্তানের মধ্যে বংশগতির বৈশিষ্ট্য। জিনের প্রত্যেকটি কলা আসলে কোষের সমষ্টি। তারপরে এক কথা হচ্ছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলোর নাম একুলিয়ার লেন্স, অবজেক্টিভ লেন্স। কোষের শক্তিকর মাইটোকন্ড্রিয়াকে ডিএনএর সম্পূর্ণ নাম হলো ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। প্রাণীকোষ বিভাজনে কোন অঙ্গাণু অংশগ্রহণ? সেন্ট্রোজম। বর্ণহীন প্লাস্টিক একটি কাজ হলো নানা ধরনের খাদ্য সঞ্চয় করা। তারপরে স্নায়ুকলা একটি উদাহরণ। সংবেদন গ্রহণ করা। কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন। বিজ্ঞানী লিউয়েন সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। রবার্ট হুক সর্বপ্রথম কোষ শব্দটি ব্যবহার করেছিলেন। খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণীকোষের নাম লেখো। খালি চোখে উট পাখির অনিষিক্ত ডিম। ক্লোরোফিলযুক্ত একটি এককোষী জীবের নাম ক্লামাইডোমোনাস। প্রাণীদেহের চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন অংশ থাকে? চর্বি কোষ। তারপরে রেটিনায় অবস্থিত কোন প্রকার কোষ উজ্জ্বল আলো বর্ণ শোষণ করে? শঙ্কু আকৃতির কোন কোষ রেটিনায় অবস্থিত কোন প্রকারের কোষ মৃদু আলো শোষণ করে? দণ্ডাকোষ, রড কোষ। কোন শৈবালের দেহ আয়তকার কোষ দ্বারা গঠিত? স্পাইরোগাইরা। জীবনকে মেরে ফেলার জন্য মানুষের রক্তে কোন কোষ থাকে? শ্বেত রক্তকণিকা। কাজ অনুযায়ী শ্বেত রক্তকণিকার আকৃতি বদলে যায়। পেশি কোষের আবরণকে কী বলে? সারকুলেমা। কোষের কোন এককে মাপা হয়? মাইক্রোমিটার বা মাইক্রন। মানবদেহে দীর্ঘতম কোষটির নাম স্নায়ু কোষ। গমন কাকে বলে? এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বা স্থান পরিবর্তন করাকে গমন বলে। এমন একটি উদ্ভিদের নাম করো যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়। লজ্জাবতী। জনন কাকে বলে? শরীরবৃত্তীয় ক্রিয়ার মাধ্যমে জীবের সংখ্যা বৃদ্ধি এবং প্রজাতির অস্তিত্ব রক্ষায় কাজটি জনন নামে পরিচিত। কলা কাকে বলে? একই রকমের কাজ করতে পারে এমন কোষের সমষ্টিকে কলা বলে। ভাইরাসকে দেখার জন্য ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। পরিবর্তনশীল পরিবেশের জন্য বহুকোষ জীব বেঁচে থাকার সম্ভাবনা বেশি। উদ্ভিদ জীবের আবরণ প্রস্তর কোষ। অ্যামিবার গমন অঙ্গর নাম হচ্ছে ঘনপথ বা সিউডোপেডিয়া। তারপরে শ্বাস বায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদনের পদ্ধতিকে সজীব কাকে বলে? যাদের প্রাণ আছে, যারা উত্তেজনার সাথে যাদের বংশবৃদ্ধি হয় তাদের সজীব বলে। সজীব দেহে বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ। অঙ্গতন্ত্র আমাদের প্রধান শ্বাসাঙ্গ হচ্ছে আমাদের প্রধান শ্বাসাঙ্গ। ফুসফুস। কলা কী নিয়ে গঠিত? কতগুলো কোষ নিয়ে কলা গঠিত? জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হলো কোষ। কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না। কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপের সাহায্যে আমরা কোষকে বড় করে দেখতে পাই। কে কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন? 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার
আবিষ্কার করেন? কে কবে প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন? 1674 খ্রিস্টাব্দে রাজবিজ্ঞানী লিবেনহক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। কি দিয়ে কোষের আকার মাপা হয়? কোষের আকার সাধারণত মাইক্রোমিটার, মাইক্রন দিয়ে মাপা হয়। কোষের গঠনকে রঞ্জক পদার্থ কাকে বলে? কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করে রঞ্জক বলে। কয়েকটি এককোষী প্রাণীর নাম: শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া। কোষকে আমরা কি খালি চোখে দেখতে পাই না? কে কত খ্রিস্টাব্দে এরকম করতে? আমরা রঞ্জক পদার্থ ভালো করে পড়ে নেবে, এমিবার কমন ভালো করে পড়ে নেবে। আমরা একটু প্রশ্নগুলি দেখিয়ে দিই। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? যেসব কোষে নিউক্লিয়াস সংগঠিত না এবং কোষ সাইটোপ্লাজমে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না তাকে প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস কোষ। উদাহরণ: ব্যাকটেরিয়া, নীলা বা সবুজ শৈবাল। ইউক্যারিওটিক কোষ কাকে বলে? যেসব কোষে নিউক্লিয়াস সংগঠিত কোষের সাইটোপ্লাজমে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে তাকে ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত নিউক্লিয়াস কোষ বা আদর্শ কোষ বলে। এই প্রশ্নগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয় কেন? কোষের শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়া কোষের শ্বসনে অংশগ্রহণ করে। শ্বসনের সময় মাইটোকন্ড্রিয়া খাদ্যবস্তু জারণ ও খাদ্যে আবদ্ধ রাসায়নিক শক্তির মুক্তি ঘটে। মাইটোকন্ড্রিয়া কোষের যাবতীয় বিভাগ ক্রিয়া পরিচালনার জন্য শক্তি সরবরাহ করে। তারপরে এবারে যৌগিক অনুঘনতায় ব্যবহৃত লেন্স দুটির নাম। লেন্স দুটির নাম হচ্ছে একুইলার লেন্স, অবজেক্টিভ লেন্স। কোষ পর্দার দুটি কাজ লেখো। কোষ পর্দার গঠন ও ব্যাখ্যা করো। প্রাইমোরডিয়াল, ইউক্যারিওটাল, এটাকে ভালো করে এখান থেকে পড়ে নেবে। এরপরে হচ্ছে এন্ডোপ্লাজম জালিকার গঠন উল্লেখ করো। গোলজি বস্তুর গঠন উল্লেখ করে গোলজি বস্তুর কাজ উল্লেখ করো। ভাজক কলা, স্থির কলা, দুটি কাজ লেখো। প্রাণীদের কোষগুলোর কাজ কি? প্রাইমোরডিয়াল, ইউক্যারিওটাল কাকে বলে? তারপরে মেসোজম কি? কোষপ্রাচীর, এর কাজ কি? এই হচ্ছে তোমাদের টোটাল যে প্রশ্ন, সেটা একটি আদর্শ কোষ। এরপর তোমরা এই চিত্রগুলি ভালো করে করবে। এটা 3Dতে কিন্তু 3 ডাইমেনশন দিয়ে দেখানো হচ্ছে। একটা আদর্শ প্রাণী কোষ, এগুলি ভালো করে প্র্যাকটিস করবে। একটি উদ্ভিদ কোষের চিত্র ভালো করে প্র্যাকটিস করবে। আমি আবার 2 ডাইমেনশনেও দেখিয়েছি একটি উদ্ভিদ কোষ। এরপরে এমিবার চিত্র, তারপরে একটা হচ্ছে নিউক্লিয়াসের চিত্র। এই চিত্রগুলি ভালো করে প্রাণী কোষের আবার 2 ডাইমেনশনে দেখিয়েছি। এই হচ্ছে আজ এই পর্যন্ত। তোমাদের পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে আমার শ্রম সার্থক হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলুন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাই।